আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেটা বলছিলেন আপনার আলোচনার অংশ থেকেই বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যি সত্যি যদি শেষ পর্যন্ত করা হয়, আইন করে সংসদে পাশ করে, সেটা তো বেশ শক্ত একটা আইন হবে। তাহলে আওয়ামী লীগ যদি বিপ্লবী দলে পরিণত হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কেউ কেউ তো এইভাবে অনেকদিন থেকে বলে আসছেন, তারপরও সরকার এত বড় ঝুঁকি নিচ্ছে কেন? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে যদি আলোচনা করেন। এত বড় একটা দলকে নিষিদ্ধ, আপনি যেটা বলছেন যে 10,000 পোলাপাইনও যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, 10,000 আন্ডারগ্রাউন্ডে চলে গেলে অবস্থাটা কোথায় দাঁড়াবে বলেন? এবং এটা যে যাবে 1000% আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ যে ছেলেটা বাবা মা হারাবে বা ফ্যামিলি হারাবে, ঘর বাড়ি চলে যাবে, সে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আর আন্ডারগ্রাউন্ডে চইলা গেলে পোলাপাইন যদি সে এখনো তো অনেককে আন্ডারগ্রাউন্ডেই থাকতে হচ্ছে। রাশেদ হায়দার আপনাকে অ্যাড করে দিই, এখনো অনেকে শুধু ওরা কোনো অ্যাকশন নিচ্ছে না, কিংবা ওরা কোনো হামলা করতেছে না, নীরব আছে। ভাই, এই আন্ডারগ্রাউন্ড সে আন্ডারগ্রাউন্ড না। যে আন্ডারগ্রাউন্ডের কথা বলতেছি সে আন্ডারগ্রাউন্ডে আপনার তখন পোলাপাইন, ওই যে বাংলাদেশে কি কি জানি জর্দা আছে না এখন, যৌবন বাহার, চেমন বাহার, কালা বাহার, জর্দার টিন, খালি টিন খোঁজা শুরু করবে। ওই 10,000 বা 15,000 20,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যায় লাল ট্যাপ খোঁজা শুরু করবে, ইলেকট্রিকের লাল ট্যাপ। হয়তো অনেকে বলতে পারবে না, আপনি হয়তো বলতে পারবেন, রফিক ভাই হয়তো বলতে পারবে যে কি এগুলো করবে। এই পোলাপাইন 24 আগস্ট মানে জুলাই আগস্ট, যেসব লোকগুলো এখন দেখছেন জুলাই আগস্টে কি হয়েছে, তা আওয়ামী লীগের ভিতরে তো এখন অনেকে আছে যারা বুঝছে যে জুলাই আগস্টে কি হয়েছে। তারা যদি এখন আর লগি বইটার আন্দোলন আর করবে না, লগি বইটার আন্দোলনের জায়গায় যদি 3,000 মিটার দূর থেকে কিভাবে কি করা যায় সেই প্রস্তুতি যদি নিয়ে নেয়, কি করবেন আপনি? এখন আর কেউ যায় বাসের ভিতরে ঢুকে আপনার পেট্রোল ঢেলে আগুন জ্বালানো লাগবে না তো। 200 টাকার ড্রোনের ভিতরে কিছু একটা দিয়েই রিমোট কন্ট্রোল দিয়ে চাইপা দিবে নিরাপদ দূরত্ব থেকে, কি করবেন? তো এই ব্যান্ড করলে ধরতে পারবেন না, কিন্তু ব্যান্ড না করলে আপনি কইতে পারতেন যে এই ব্যাটা করছে। ব্যান্ড করছেন, আওয়ামী লীগ তো রাস্তাতেই নাই, এত ব্যান্ড সব তো ঢুকাইতেছেন, তো আওয়ামী লীগ করছে, এটা আপনি খাওয়াবেন কেমনি? এরপরে মানুষের এটা তো নিষিদ্ধ করে দিছেন, খাওয়াবেন কিভাবে? তালেবানরে নিষিদ্ধ করছে, সারা পৃথিবীতে তালেবান নিষিদ্ধ ছিল না? সে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করছে না আমেরিকা। এই যে তারেক রহমান এখনো নিষিদ্ধ না আমেরিকাতে, কিন্তু ওনার মেয়ে গেছে, ওনার ওয়াইফ গেছে না? তারেক জিয়া সেপ্টেম্বরের ভিতরে জাতিসংঘের মিটিং এ যাবে না, উঠাই নিবে না? আপনি কি করবেন? ওই জন্য বলতেছি আপনি কি কি করবেন, যত করবেন তত আওয়ামী লীগের জন্য ভালো হবে। আরেকটা আওয়ামী লীগের জন্য ভালো হবে কি জানেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখনো যেসব হাইব্রিড গুলো আওয়ামী লীগের ভেতরে আছে, এখনো যেসব দুশ্চরিত্রের লোকগুলো আছে, এগুলা এই ব্যান্ড হইলে 6 মাসের ভিতরে বাইরে যাবে। আবু সাইদের মতন লোক, আবু সাইদ সাহেবের মতন লোক যদি বিএনপির জয়েন করতে পারে নির্বাচন আগে, তারা নিয়ে কথা বলছে কোথাও দেখছেন? খুব একটা। আমরা 10-15 জনে কিছু পোস্ট দিয়েছিল, কেউ মনেও রাখে নাই। ঠিক আওয়ামী লীগ থেকে এখন দেখবেন যে গণহারে ফুল দিয়ে দিয়া জয়েন করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, তখন বলে যে হ্যাঁ নিষিদ্ধ হয়ে যেতেছে, চলো চলো ওইদিকে যাই, আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। নিষিদ্ধ হয়ে তো আপনি তো এমনি রাখবেন না, আপনি তো পিটাইবেন, পুলিশ বিডিআর আর্মি পিটাইবেন। এই যে গত আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় অনেক পুলিশ মারা গেছে, শুধু যে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ মারা গেছে তা না, এর আগেও কিন্তু বিভিন্ন আন্দোলনে পুলিশকেই টার্গেট করে আক্রমণগুলো করা হতো। এই যে সামনে আরো কত আন্দোলন আসে, আবারও কি পুলিশকে টার্গেট করেই আন্দোলন শুরু হবে, অর্থাৎ পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য? শেষ পর্যন্ত এই কি বলে পুলিশের উপর দিয়েই যাবে সব দখল। অর্থাৎ ক্ষমতায় আসার আগে সবাই বলছিল যে কি পুলিশ লীগ, এরকম কথা শুনছি না আমরা, পুলিশ লীগ, যে পুলিশ সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। তো এখন আবার পুলিশ লীগ এখন হয়ে যাবে পুলিশ দল। পুলিশকে তো এখন স্বাধীন করা হচ্ছে না, কিংবা পুলিশ কমিশন গঠন করা হচ্ছে না, তো পুলিশেও দলীয় নির্দেশই পালন করতেছে। শেষ পর্যন্ত
এই পুলিশের এই যে বললেন যে শেষ পর্যন্ত তো সে পুলিশেরই ক্ষতি হইতেছে। এখন পুলিশ করে সরকারি চাকরি, তারা তো আর এই প্রতিবাদ করতে পারে না। যারা চাকরি করে সরকারি, তারা সরকারের বাইরে যেতেই পারে না, যাওয়ার কোনো সুযোগও নেই। আইনের হাতে তারা বন্দী। তো সরকারের তো সদিচ্ছা সেখানে নাই। এখন ওই বেচারাদেরকে আমরা দোষ দেব কি? ওরা বিএনপি আসলেও মার খাবে, আওয়ামী লীগ আসলেও মার খাবে। এখনো মার খায় নাই, তবে ওই যে খায় তো। যশোরে ওই দিন দেখলাম যে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটাইয়া মাইরা পুলিশের হাত থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেছে। এবং আপনি যেটা বলছেন খুব ভয়ঙ্কর কথা, যে আওয়ামী লীগ যদি ওইভাবে নামে তো অনেক পুলিশের উপরে তো অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি হবে। তো দেশটাকে কি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে কেন? ওনারা যদি এই পরিস্থিতি চায় তাহলে কার কি করার আছে বলেন না? মাওবাদীর আন্দোলন, এটা আমরা তো বইপত্রে পড়ছি বা দেখছি, তো অবস্থাটা কি দেখছেন না? সুন্দরবনের জলদস্যুরা কি করে? হ্যাঁ, আপনি যখন একটা জাতি গোষ্ঠীকে পুরা ঠেলা এক কর্নারে করাই দিবেন, তখন তো সে বিস্ফোরণ ঘটবেই। এই বিস্ফোরণ ঠেকানোর তো কাজ করেন নাই। এখন তো আপনারা এমন ভাবে আওয়ামী লীগের জঙ্গি সংগঠন এই করতেছেন যে মনে হয় যেন ওসামা বিন লাদেন আওয়ামী লীগের কে চালাইতেছে, সে অবস্থা করতেছেন তো আপনারা। তো এই অবস্থা যদি করে তাহলে তো এটা হবে। কারণ এখানে উচিত ছিল, বিএনপির যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগকে রাজনীতি করুক, আওয়ামী লীগের রাজনীতি, তারা তাদের রাজনীতি করুক, নির্বাচন হবে এমন একটা ব্যবস্থা ঠিকমতো আসলে আনা উচিত যেটাতে ভোট দিলে আওয়ামী লীগ, ভোট দিলে বিএনপি, ভোট দিলে তখন জামাত যাবে। অসুবিধা কি? পাবলিকে না ভোট দিবে ভাই। রফিক ভাই যেটা বলছে যে আমরা ভোট দিব, আমরা 80% লোকের ওপেন স্টেজ ভোট দিতে পারবো, সেইভাবে করেন। কেউ যাতে 20 বছর 25 বছর ওই যে ডিপ্লোমেসি করে রাখতে না পারে সেটা করেন। কিন্তু একটা বিশদ রাজনৈতিক দলকে আপনি কন্ডাক্ট করে দিবেন, এরপরে কি তারা বৈশা থাকবে ভাই? এটা আপনি কি কন? আপনার কি মনে হয় যেটা বসায় রাখা যাবে? এদের এইভাবে রাখতে পারবেন? ওরা কি কিছুই করবে না বা কিছু করার চেষ্টা করবে না? আপনি কি করবেন? আপনি হয়তো এখন একটা অকারেন্স ঘটবে ঢাকায়, আপনি সারা বাংলাদেশে মিলে 4000 লোকের নামে মামলা দিবেন যাদের চিনেন, কিন্তু কাম করবে কিন্তু অন্যরা। যাদের চিনেন তারা কেউ চিনেও নাই, তারা কথাও জানে না, কিন্তু কাম ঘটাই দিব অন্য লোক। মামলা করে কি লাভ? এই যে লক্ষ লক্ষ মামলা করলো না জুলাই আগস্টের পরে, এই মামলাতে আসলে কয়জন এই ঘটনার সাথে জড়িত ছিল? অরিজিনাল যারা ঘটেছে তারা কিন্তু কেউ নাই, সব পকার পার। আপনি ওইটা না করে এখন একদম মানে ব্যান্ড হিসেবে আওয়ামী লীগের ব্যান্ড করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। ভাই ওই নিষিদ্ধ করার চেষ্টা না, রাশেদ হায়দার ভাই, এই যে নিষিদ্ধ করার বিষয়টা এখনো শতভাগ নিশ্চিত না। ওইখানে বলা হয়েছে যে না, ওইখানে অধ্যাদেশটা, ডক্টর ইউনূসের সময় যে অধ্যাদেশটা করা হয়েছিল ওইটাকে এই সরকার এসে একটা সংশোধন করবে এবং সংশোধন করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যেই অথরিটি কাজগুলো করে, সরকার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা সংশোধন করবে। ওটাতে কিছু আপত্তি আছে সরকার সংশোধন করা, মানে বর্তমান সরকারের আগের ওই আদেশের উপরে কিছু আপত্তি আছে, ওগুলো তারা সংশোধন করে একটা সুন্দর পজিশনে এনে তারপর সেটা সংসদে বিল আকারে পাশ করবে, যাতে ভবিষ্যতে জামাতকে নিষিদ্ধ করা যায়, বিএনপি কে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, আরো আরো যেসব দল আছে ওদেরকে নিষিদ্ধ করা যায়। এটা তো ভালো। আমি মনে করি ওখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। প্রথম বলছিলাম এমনও হইতে পারে যে এরা হয়তো বলবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ না, আওয়ামী লীগের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো, নিষিদ্ধ করে। রাজনীতিক নিষিদ্ধ করছে, দল নিষিদ্ধ করে নাই, হয়তো ওই টেকনিক এখন করবে। শরীরটা বেশ খারাপ ছিল, শরীর একটু ভালো হওয়ার পরে অনলাইনে ঢুকেছি। অনলাইনে ঢুকেই অনলাইনের যুদ্ধের মধ্যে পড়েছি। না জামাত শিবির, তারপরে হচ্ছে যে টোকাই, এনসিপি বা বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এদের সাথে যুদ্ধ না, এদের সাথে তো আমাদের অল দ্য টাইম যুদ্ধ চলছে, ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভের ঘটনা ঘটছেই। কিন্তু যেই যুদ্ধটা চলছে এটাকে আমার কাছে মনে হয়েছে যে নিজস্ব ব্যারাকে বা নিজস্ব শিবিরের যুদ্ধ চলছে। যেমন একদল বলছে যে অমুক লালবদর ছিল, তাকে খেলায় নেব না, সে আওয়ামী লীগে ঢুকতে চাচ্ছে, আওয়ামী লীগের আগে 5ই অগাস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, এই টোকাইদের সাথে ছিল,
মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে নানানভাবে মানে ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছে দল নিয়ে। এখন আমাদের দলের পক্ষে কথা বললেই আমরা ভুলে যাব না এবং কোনোভাবেই তাকে দলীয় কোনো পদ দেওয়া হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই লোকগুলো কোনো দলীয় পদ আসলে চায়ও নি, চাবেও না, তাদের কোনো ইচ্ছাও নেই। আমি সেই আলাপটাতে আসবো একটু পরে, বাট আগে যুদ্ধের কথা বলে নেই। তো এই যুদ্ধটা যখন দেখছি যে যুদ্ধ চলছে, সেটি শুধু লালবদর নীলবদর বলেও না, ধরা যাক যে আমি 5 তারিখের আগে আমার যে ভূমিকা ছিল সেটাকেও আপনার দেখা যাচ্ছে কেউ চ্যালেঞ্জ করছে, আবার আমি আরেকজনকে চ্যালেঞ্জ করছি। ফলে এখানে লাল বদর নীল বদর ইস্যুজ না, ইস্যুসটা হচ্ছে ব্যক্তিগত কোনো কোন্দল, গ্রুপিং, এগুলো সমস্ত কিছু নিয়ে এই অবস্থাটা চলছে। এই যখন আমাদের সামগ্রিক হাল, তখন আজকের দিনটাতে কথা উঠছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবার বা কার্যক্রম নিষিদ্ধের যে অধ্যাদেশ ওই অবৈধ ইউনুস জারি করেছিল, সেটিকে এই উড়ে এসে চুরে বসা বিএনপি আইন আকারে ঢোকাতে যাচ্ছে, অর্থাৎ এটিকে তারা ওই অধ্যাদেশটাকে একসেপ্ট করে নিচ্ছে। আপনারা জানেন যে প্রথম অধিবেশনে সেটা উঠাতে হয়, আপনারা জানেন যে সেটাকে আইন আকারে হয়ে যায় যখন ওই অধ্যাদেশকে পরবর্তী প্রথম পার্লামেন্ট সেটাকে একসেপ্ট করে নেয়, রেকগনাইজ করে নেয়। সেটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকটা আইন আকারে নিষিদ্ধের প্রক্রিয়া যেখানে শুরু হয়েছে, সেখানে এই অন্তর্কোন্দল আমার কাছে খুবই ভয়াবহ মনে হচ্ছে। অনেকে বলবে, ভাই আপনি অন্তর্কোন্দল পেলেন কোথায়? এটা তো আসলে ওই লাল বদরদের বিরুদ্ধে বলা হচ্ছে। দেখুন, 5ই অগাস্টের পরে আমি বাংলাদেশের যে দৃশ্য দেখেছি, তাতে করে আমার কাছে মনে হয়েছিল যতগুলো মানুষ প্রোফাইল লাল করছে, এই আজীবনেও এদেরকে কোনোদিন ক্ষমা করব না, এদের চেহারা দেখব না। এরা মানে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হিউজ আমার ফ্যামিলি, মানে আমার আত্মীয় স্বজন কত মানুষকে, ফ্যামিলি বলতে আপনার আত্মীয় স্বজন কত মানুষকে দেখেছি। আমাকে আমার আপন কাজিন 6ই অগাস্ট বলছে যে ভাই আল্লাহর লাইনে আসেন, হেফাজতের কি আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমার আপন কাজিন, ছোট বাচ্চা, যাকে হতে দেখেছি, যাকে কোলে কাঁধে এরকম ট্যাপ করেছি, যার পিঠ ট্যাপ করেছি, ওই তেল মালিশ করেছি, সেই কাজিন আমাকে জ্ঞান দিচ্ছে। সো তখন মনে হয়েছে যে এদের জন্য কোনো ক্ষমা নাই। এখনো কি স্ট্যান্ডে আছি? তাদের জন্য এখনো আছি যারা এখনো পর্যন্ত তাদের ভুল শোধরায়নি, যারা এখনো পর্যন্ত তাদের অপরাধের জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। কিন্তু 5ই অগাস্টের পরে আমি অনেক মানুষকে দেখেছি তাদের ইগোকে ফেলে, প্রথম ইগো ছিল, পরবর্তী সময় তারা যা করেছে সব আমাদের পক্ষে গেছে। বাট 5ই অগাস্টের পর যা বলছেন, যা করছেন, বা অনেক নাম আমি নিতে পারি, নিব না, আদতে এগুলো সব আমাদের পক্ষে গেছে। এই মানুষগুলো কি আসলে দলের সাধারণ সম্পাদক হতে চায়? দলের তথ্য বিষয়ক সম্পাদক, আইন সম্পাদক, বা দলের উপকমিটি, কোনো কমিটি? এখন তো আওয়ামী লীগ কে করবে ভাই? এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে একমাত্র দলের আমাদের মতো অনুসারী ছাড়া বা দলের কর্মী ছাড়া আমরা কর্মী আমরা করব, আমরা দলের সমর্থক আমরা করব, আমাদের যারা সাপোর্টার কর্মী তারা করবে। কিন্তু বাইরের থেকে একজন লোক যারা আমাদেরকে আগে সমালোচনা করেছে, এখন তো তাদের সবচাইতে বেশি লাভ হচ্ছে জামাতের সাথে থাকা, বিএনপির সাথে থাকা, ক্ষমতার সাথে থাকা। সেগুলো না করে তারা যখন এই ভয়ঙ্কর সময়ে আমাদের পক্ষ অবলম্বন করছে, আমরা আমাদের অতীতের স্মৃতি মনে করে তাদেরকে বুকে জড়িয়ে ধরে না রাখতে পারি বটে, কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে তো এটা বলতে পারি, করেন। যেমন একটা উদাহরণ দেই, ধরা যাক হাবুলকে আমি পছন্দ করি না, খুবই ঘৃণা করি। তো হাবুল করলো কি, আমার হাবুল আসলে আমার শত্রু না, অপছন্দ করি, কারণ ও এক সময় কাবুল নামে একজনের পক্ষ নিয়েছিল। কাবুল হচ্ছে আমার চিরশত্রু, আমার দেশকে ধ্বংস করে দিতে চায়, আমার সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চায়, আমার চিন্তা ভাবনা, মুক্তিযুদ্ধ, এভরিথিং। হাবুল
ওই কাবুলকে সাইজ করা শুরু করলো, তাদের মধ্যে প্রবলেম বা কোনো একভাবে হাবুল মনে করলো যে না, সেও একটা সুন্দর দেশ চায়, চমৎকার দেশ চায়, আমার সাথে হয়তো বা পুরোপুরি মেলে না, কিন্তু হাবুল যা করছে তাতে করে কাবুল শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু হাবুলকে মৌন সম্মতি দেবো, ভাই করেন করেন, কোনো সমস্যা নেই। আমি তো তাকে এটা বলছি না আমার সাথে একই বেডে আপনি ঘুমান, বলছি না যে চলুন আমি আর আপনি সারাদিন কোলাকুলি করি, আপনি আমার সব, আপনাকে সব দিয়ে দিচ্ছি না। ইনফ্যাক্ট আমাদের সেই, আমরা সমর্থক অনুসারী হিসেবে আমাদের সেই সব ক্ষমতাও নেই। দলের পজিশন, দলের অবস্থান, কাঠামো, এগুলো যারা নিয়ন্ত্রণ করেন সেটা দলের সভানেত্রী আছেন, দলের একটা সাংগঠনিক সভা, বোর্ড, এগুলো সব আছে, এগুলো দলের সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে কোনো একটা মানুষ যে আমাদের চরম বিরোধী ছিল, সেও যদি আমার শত্রুর পক্ষে কথা বলে, আমি তাকে গিয়ে একেবারে তার পাটা চাটবো না বটে, কিন্তু সে যে করছে চুপ থাকবো, তাকে গুতাগুতি করতে যাবো না। যেমন ধরেন তুষারের কথা ধরেন, আব্দুল নূর তুষার, এই লোকটি 5ই অগাস্টের পর আমার বাসার ঠিকানা দিয়ে দিয়েছে, আমার বাসাতে মব অ্যাটাক চালাতে চেয়েছে, আপনাদেরকে সবাইকে আমি সেটি দেখিয়েছি। কিন্তু ওর কথাবার্তাগুলো এখন সব চলে যায় হচ্ছে এই ইউনূসের বিপক্ষে, চলে যায় হচ্ছে আপনার এই মানে ভালোই সমালোচনা করছে, এনসিপি বিএনপিতে সমালোচনা করছে, আবার অনেক কথা আমাদের বিরুদ্ধে আসছে। তো তুষারকে তো আমি কোনোদিন ক্ষমা করব না। আসলে সুযোগ আসলে আমি, সে যা অন্যায় করেছে সেটার আইনগত সমাধান হবে। কিন্তু আমি কি ওকে এখন কিছু বলছি? কেন বলছি না? এই কারণে বলছি না, ও আমার উপকারই করছে। ওকে কিন্তু আমি কোলে তুলে নিচ্ছি না, যেই লোক একে কোলে তোলা সম্ভব না, কিন্তু মানে মেটাফরিক্যালি যে তাকে আমি খুব কাছে বসতে দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু তাকে স্পেস করে দিচ্ছি তার কোনো সমালোচনা না করে, যে দরকার নেই এখন তার সমালোচনা করা। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছি, বাট আমি জানি আমার এই কথার অনেকেই বিরুদ্ধচারণ করবেন, বাট ডাজন্ট ম্যাটার। অপিনিয়ন, পাল্টা অপিনিয়ন এগুলো থাকবেই। যেমন ধরেন বাংলাদেশ সনদ নিয়ে কি প্রবলভাবে আমাদের নিজেদের ভেতরেই একটা লেগে গেছে। আমি যখন একটা জিনিস বুঝতে পারলাম যে না, এটা একটা পার্সোনাল জায়গাতে চলে যাচ্ছে, আমি আস্তে করে থেমে গেলাম, একদম চুপ হয়ে গেলাম, যা ইচ্ছা তাই হোক, এগুলো তো রাজাকার আলবদল না। যদিও আমি স্পষ্টভাবে বাংলাদেশ সনদ এগুলোর পুরোপুরি বিরোধী। আমি মনে করি একটাই দল, 72 সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র, এটাই তার সমস্ত কিছু। বাট স্টিল যে যার মতো করুক, যে যার কর্নার থেকে করতে থাকুক। আমি এই যে আমি বলছি যে আমাদের গলা ডুবে গেছে, গলা না, আমি আসলে বলছি আমাদের ঠোঁট পর্যন্ত ডুবে গেছে জলে, আমরা ডুবে আছি। আমার 2টো সন্তান, আমি সবসময় বলি, আমার 3য় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমস্ত সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, আমার সন্তান ডুবে যাচ্ছে। আমি এখন কে লালবদর কে আলবদর এটা নিয়ে যুদ্ধ করব, নাকি আমার পারপাসকেও সার্ভ করলে আমি চুপচাপ ইগনোর করে করতে থাকুক এটা বলবো, আমি সেকেন্ডটা করব। ফলে আমার এখন ন্যারেটিভ তৈরির সময়। এই যে আমি এখন কথা বলছি, আমার সামনে আমার এই যে চার্ট রয়েছে একটা, যে আমি এই সপ্তাহে আমি কি কি বিষয়ে কথা বলবো, সামনের সপ্তাহে আমি কি কি বিষয়ে কথা বলবো, কোন কোন বিষয়গুলো বাদ পড়ে গেছে। বইগুলো এখানে যা দেখছেন এতটুকুই না, পুরো ঘর জুড়ে বই। আমি প্রায় 350-400 মতো বই জোগাড় করে রেখেছি, যেগুলো আমার আগামী 1 বছরে এগুলোর থেকে আমার জিনিসপত্র এনে পাবলিকের সামনে আনতে হবে। আমি এই কাজগুলো করছি, কি ন্যারেটিভ বিল্ড আপ। এই সময়টাতে মানুষ আমাদের কথা সবচাইতে বেশি শুনবে, কারণ আমরা মজলুম, নির্যাতিত। এতদিন আমরা যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেছি, অনেক মানুষ কিন্তু ইগনোর করেছে, তো ওনারা ক্ষমতায়, ওনা তো বলবেই। এখন কিন্তু মানুষ আরো বেশি শোনে। আমি ভিউজ গুলো দেখে বুঝি, বা আমাদের সাথে মানুষের যে ইন্টারাকশন, মানুষের সাথে আমাদের যেই তথ্য কথা আদান প্রদান, সেগুলোতে বুঝি যে মানুষ এখন আমাদের প্রতি অনেক বেশি সদয়। অনেক কিছু তারা দেখেছে, মেটিকুলাস ডিজাইন কারা করেছে, জামাত করেছে, ডিপ স্টেট, কত কিছু সামনে চলে এলো। একদম লেটেস্ট এসেছে আমেরিকান ডিপ স্টেট। সুতরাং আমার যে মুদ্রা কথাটা, সেটা হচ্ছে যে আপনি যদি এরকম অনলাইনে মারামারি দেখেন, যদি দেখেন থামাতে পারছেন না, সরে যাবেন। আপনি শুধু আপনার কাজটা করবেন। যেমন আমাকে কত কিছু বলে, ফ্রিডম পার্টি, এই না সেই না, আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি, কত কথা। 2 সপ্তাহ আগ পর্যন্ত আমি এগুলো তর্কাতর্কি করতাম, পাল্টা উত্তর দিতাম। পরে আমি চিন্তা করলাম যে আমি তো চেষ্টা করলেও আমি সবার প্রিয় পাত্র হতে পারবো না।
একটা না একটা শত্রু থেকে যাবে। আমি আমাদের এই অ্যাক্টিভিস্টদের একজনের কথা বলি। তিনি 5ই আগস্টের পরে আমাকে বললেন যে নিঝুম, আমাদের সব একসাথে কাজ করতে হবে, চলো আমরা একসাথে কাজ করি। একটা জায়গাতে আমরা একসাথে দেখা হলাম, ছবি তুললাম, আমাদের কত চারদিকে মানুষ কত খুশি যে ওনারা একসাথে হয়েছেন। সেই মানুষটি আমার অগোচরে, আমি অতীতে দেখছো নিঝুম কি লেখা লেখছে, লিঙ্কটা পাঠাচ্ছে, আমার অমুক তথ্য দিচ্ছে, তমুক তথ্য দিচ্ছে, আমাকে নিয়ে নানান ধরনের। তো যাদেরকে দিচ্ছে, একজনকে না, এরকম অনেক মানুষকে দিচ্ছে। আমি নিজের চোখে এগুলো দেখে আমার মন অনেক খারাপ হলো। ভাবলাম যে ওই মানুষ খারাপ বা ভালো ওই জাজমেন্টই আমি যাচ্ছি না। সেই মানুষটা ভীষণ ভালো, সেই মানুষটা দলের জন্য অনেক কিছু করছে, আমার সাথে খারাপ, আমাকে কোনো কারণে অপছন্দ করে, সেটার জন্য তো তাকে একেবারে আমি খারাপ বলতে পারি না। একটা মানুষ আমার সাথে খারাপ বলে তার পুরো জীবন খারাপ, তা তো হতে পারে না। তো কোনো কারণে তিনি আমাকে দেখতে পারেন না, ভেতরে ভেতরে ঘৃণা লালন করেন। আমি মেনে নিয়েছি, এইটা আমার ভাগ্য, এইটা আমার নিয়তি। আমি ধরে নিয়েছি যে উনি কোনোদিন আমাকে আর ভালোবাসবেন না, আমাকে পছন্দ করবেন না, কিন্তু আমাকে আমার কাজটা করতে হবে, তিনি তার কাজটা করুক। ফলে আমি কি করেছি, তাকে নিয়ে কোনো কুৎসা আমি রটালাম না, তাকে নিয়ে আমি পেছনে কোনো কিছু করলাম না। দেখেন উনি ওইটা করেছে না, আমি বরঞ্চ সবাইকে বলেছি উনি চমৎকার, উনি অসম্ভব ভালো কাজ করেন। এতে করে কি হলো, একজন জুনিয়র অ্যাক্টিভিস্ট ভাবলো যে বাহ, সিনিয়রদের ভেতরে কি ধরনের সম্মান বোধ রয়েছে, এটা তারা শিখলো। দেখুন, এই বিপদে এক হওয়ার কোনো বিকল্প নাই, আমাদেরকে তো ভেঙে ফেলছে, আমরা 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 ডুবন্ত। আমাদেরকে এই দলটাকে উঠাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার স্বরূপে আসবে আমি জানি, কিন্তু এই যে ক্র্যাক 5ই আগস্টের পরে নিজেদের ভেতরে, এটা আমার ভাল লাগে না। কাউকে বুঝাতে পারি না। এই যে অনেকে বলে সুশীল, হ্যাঁ আপনি বুঝবেন না, এই না সেই না। আমি তখন বলি যাচ্ছে ঠিক আছে ভাই, আমি আমার শুধু নিজের কাজটা করি। যেমন আজকে আমি শারমিন আহমদ রিপিকে নিয়ে একটি ভিডিও বানালাম, আপনারা খুব বেশি মানুষ এখনো দেখেননি, দেখবেন, শেয়ার দিবেন। তারপরে আমি এখন এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে প্রায় 40-50টা প্রপাগান্ডা কি বের করেছি, একটা করে ভিডিও বানাবো, তারপর চলমান ইস্যু নিয়ে বানাবো, প্রচুর কাজ। আমি পুরোপুরি ক্যামেরা সমস্ত কিছু চমৎকার, আমার একটা সেট আছে, মানে একদম অত্যাধুনিক সেট আছে। আমি নিজেরটা নিজে এডিট করি, আমি আমার কাজ নিয়ে নিমগ্ন, এই এতটুকুই। আমি দেখলাম যে এই যুদ্ধ থেকে বাঁচার একটাই উপায়, ইগনোর এন্ড জাস্ট নিজের কাজটা করেন। আমি আপনাদেরকে এই উপদেশটা দিব বা পরামর্শ দিব। না, আমরা তো দায় দিচ্ছি না, আমরা তারেক রহমানকে দায় দিবও না, কিন্তু তার মন্ত্রী তো আওয়ামী লীগের উপরে দায় চাপাচ্ছে যে 8 বছর আগে টিকা দেয় নাই, তার জন্য 1 বছরের শিশু মারা যায়। আমরা তো বিএনপি কে দায় দেই নাই, বরং আমরা বলেছি যে তারেক রহমান বা বিএনপি ইউনূস সরকারের সমালোচনাও করতে আমরা শুনলাম না, টু শব্দটি করতে শুনি, তাই তো তারা নিচ্ছে কাঁধে, আমরা তো দিতে চাই না। মনে করেন আপনাকে আমি একটা জিনিস, আপনাকে আমি দায় দিতে চাই নাই, আপনাকে কেউ বললো শেখ ফরিদ আপনার চ্যানেলে সে কি বলেছে সেগুলো নিয়ে বলেন, ওটা যদি আপনি কাঁধে নিয়ে নিতে চান তাহলে তো আপনি বলবেন যে এটা আমার চ্যানেল স্বাধীন, শেখ ফরিদ এখানে সে কি বলছে বা বলবে না এটা তার বিষয়, তাকে নিয়ে আপনার সমস্যা। কিন্তু আপনি যদি ওইটা আমার পক্ষে, আমারও যদি সমালোচনা না করে আপনি গায়ে মাখে নেন, তাদের দোষ নাই। কারণ আমরা তো বলছি না যে বিএনপির দোষ বা বিএনপির সরকারের দোষ বা বিএনপির স্বাস্থ্য, বলি না। আমরা বলেছি যে নূরজাহান যিনি স্টাফ কোটায় বা বুড়ি হুড়ি কোটায় যিনি নিয়োগ পেয়েছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টি, তাকে আমরা সমালোচনা করেছি, আমরা ইউনূস সরকারের সমালোচনা করেছি। বরং এই সরকারই আওয়ামী লীগকে দুষতেছে, শেখ হাসিনাকে দুষতেছে। মানে 1 বছরের বাচ্চা মারা গেল আমের টিকার অভাবে, সেটা দায় হচ্ছে বিএনপি আওয়ামী লীগের, এমন কথা বলেছে। আমরা বরং বিএনপিকে দোষী নাই, আমরা বলছি যার দায় তার সম্পর্কে আপনি তদন্ত করেন, বাছাই করেন, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। দেখি যে তারা, বরং তার মন্ত্রী আজকেও বলেছে যে কে দায়, এগুলো নিয়ে আর কথা বলা যাবে না, কে মারা গেছে কি না এগুলো কথা বলা যাবে না। তাহলে এই কথা বলার মাধ্যমে তো দায় তারা নিচ্ছে, আমরা তো দায় দেই নাই। তারা জোর করে ইউনূসের এবং ইউনূসের এই মহা আদম ব্যাপারী, সুদী মহাজন, তার দায়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের দায় বিএনপি কাঁধে নিচ্ছে। আমরা তো বলি না, আমরা চাই এটা তদন্ত করুক, এর বিচার হোক, কিন্তু আমরা তো একটু বলতে শুনি না বিএনপিকে। যখন মানুষ প্রধানমন্ত্রী হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, নেতা হয়ে যায়, তখন তো তাদের মাথা জেনারেল মাথা থাকে না, তাদের মাথা বড় হয়ে যায়। ক্ষমতা চলে গেলে তখনই আবার স্বাভাবিক। আমি অনেক এমপি মন্ত্রীকে দেখেছি, এমপি মন্ত্রী থাকার সময় তাদের কত গার্ড লাগে, বডিগার্ড লাগে, নেতার বহর লাগে, লাইনে দাঁড়াইতে হয়। নেতৃত্ব চলে গেলে দেখি যে তারা কোনো মানে দামি গাড়িতে গেলেও তারা কেউ আর চিনে না, ওই বাইকে চড়ে গেলেও তাকে আর কেউ চিনে না, তাকায় না তার দিকে।
তো তারা তখন ক্ষমতা থেকে চলে গেলে আবার সাধারণ মানুষ হয়ে যায়, কিন্তু ক্ষমতায় গেলে আবার সাধারণ অসাধারণ হয়ে যায়। আমাদের ভাবির পুলারা দেখেন না এখন জাতীয় নেতা হয়ে গেছে। তারেক রহমান তো আগে তার বাপ প্রধান প্রেসিডেন্ট ছিলেন, তার মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি নিজে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তার তো মাথা অনেক বড় হয়ে গেছে, তার বড় মাথাতে ছোট ছোট জিনিস এখন আর ঢুকবে না। তাই আমাদের মাথা ছোট ছোট, তাই আমাদের ঢুকে বলে আমরা এগুলো, হয়তো আমরাও তার মতো পথে গেলে আমাদের মাথা তার চেয়ে বড় হয়ে যাবে, আমাদের মাথা ওগুলো ঢুকবে না। তারেক রহমানের বড় বড় হেডামালা উপদেষ্টা আছে, হেডাম ছাড়া উপদেষ্টা আছে, জাহেদ চাহেদ ফাহেদ খাহেদ পেতিপাড়া, তারপর কি সাকি মাকি ফাঁকি কত লোক তার উপদেষ্টা, তাদেরও কি আকল নাই? তারেক রহমানের তো আকল নাই, আমরা জানি। আমরা বলি না এটা, এটা জামাতের নেতারা বলে যে তিনি নাকি ইন্টারমিডিয়েট পাস, আমি এখনো বলি নাই। আমি যতদূর জানি যে তারেক রহমান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করা, এটা আমি জানি। আমি এখনো জানি না সে তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস। শুনেছি যে আগে ইন্টারমিডিয়েট পাস ছিলেন, পরে পড়ালেখা। অনেক মানুষই ব্রেক অফ স্টাডি করে, আমারও ব্রেক অফ স্টাডি আছে। তো একটা মানুষের ব্রেক হতেই পারে, অনেক অনেক বিখ্যাত ব্যক্তির ব্রেক স্টাডি থাকে, কিন্তু পড়ালেখা মানুষ পরে করতেই পারে। এখন মনে করেন যে তারেক রহমানের যে উপদেষ্টা যারা আছে তারা কি করলো, তাদের উপদেষ্টারা কি করে? তারা তো তারা মিনিমাম আকলটা দিতে পারে নাকি? এই হেডাওয়ালা উপদেষ্টারা, তারা সামসা, আওয়ামী লীগ বিএনপির যেরকম নেতাদের সামসা থাকে, তারা সামসাতে পরিণত হয়ে গেছেন। তারেক রহমানের এই মুহূর্তে সিনেমা দেখাটা উচিত হয় কি হয় নাই, আমি সেই দিকেও যাচ্ছি না। আমি এটাকে পজিটিভই দেখতে চাই। কিন্তু তিনি যদি হাম নিয়ে কথা বলতেন, শক্ত স্টেপ নিতেন, তিনি যদি মানুষের এই তেল নিয়ে সারা দেশে যে সমস্যা, বিজলি নিয়ে সমস্যা, বেকারত্ব, এগুলো নিয়ে স্ট্রং অবস্থান নিতেন, স্ট্যান্ডে নিতেন, তাহলে তার এই সমালোচনা হতো না। তিনি বলতে পারতেন চলচ্চিত্রকে উৎসাহ দিয়েছেন। কিন্তু আমি একটা অদ্ভুত ব্যাপার হলো, পত্রিকায় কিন্তু দুই রকম বলছে। প্রথমে এক সিনেমার নাম বলছে, পরে পত্রিকা বলে না না তিনি এই সিনেমা দেখেন নাই, ওই সিনেমা দেখেছেন। মানে এই দেশের পত্রিকালারাও জানে না, মানে হাসবো না কাঁদবো এটা বুঝতে, এরা কারাই প্রতিবেদন করে? একটা দেশের প্রধানমন্ত্রী কোন হলে গিয়ে কোন সিনেমা দেখছে তারা বলতে পারে না। আমাদের দেশের জাতীয় সাংবাদিক তেল মারতে কেউ কম মারতে, এ তথ্য তারা জানে না। তিনি গিয়েছেন, এটাকে তাকে আমি অভিবাদন জানাই, মুসলেখা প্রধানমন্ত্রীকে। কিন্তু যে উদ্দেশ্যে গেছেন সেটা সফল হয়েছে কিনা, এই দেশের চলচ্চিত্র উন্নয়ন, তিনি সেখানে কেন গেলেন? একজন প্রধানমন্ত্রী যখন সিনেমা দেখতে যাবে, একজন প্রধানমন্ত্রী যখন কোনো নাচ দেখতে যাবে, একজন প্রধানমন্ত্রী যখন কোনো নাটক দেখতে যাবে, একজন প্রধানমন্ত্রী যখন ওয়াজের মঞ্চে হাজির হবেন, তার মানে কি সেটাকে তিনি প্রমোট করতেছেন, সেটা প্রমোট হয়েছে কিনা, এই দেশের চলচ্চিত্র প্রমোট করতেছেন কিনা, তিনি তো তা করেন নাই। তিনি এই মুহূর্তে যে দেশ নিয়ে ভাবছেন না, তার প্রমাণ হচ্ছে যদি তিনি কোনো চলচ্চিত্রে, ধরে নিলাম যে বাংলাদেশে ওই যে আশিক ফাশিকের মতো কেউ 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আনছে চলচ্চিত্রে, তাই তিনি সিনেমা দেখতে গেছেন, তা কিন্তু না। তিনি কেন হঠাৎ করে এই মুহূর্তে সিনেমা দেখতে গেলেন? যখন তিনি বাচ্চাদের বলেন তোমরা বাসায় ক্লাস করো, যখন তিনি অফিস ছোট করে সংক্ষিপ্ত করে ফেলেন অফিসের সময়, নিজে আবার 16 ঘন্টা থাকেন, আবার বলেন 10 মিনিট আগে যান, যাক এটা ভালো খবর। এরকম মানে পাবলিককে সুতিয়ে বানানোর কাজ সব সরকাররাই করে। আমরা এরশাদকেও দেখেছি, এরশাদের আমলে বাইসাইকেল দিয়ে এসে আসছিল সংসদে, ফাজলামি করার আর জায়গা হয় না। আবার দেখি আমার এক ভাবির পোলা আছে, টেম্পোতে সারা দুনিয়াতে ঘুরে, হেলিকপ্টার নিয়ে, বাড়িতে যাই 150 গাড়ি নিয়ে, সংসদে যাই অটো নিয়ে, সিএনজি নিয়ে, এই সমস্ত বদমাইশি তো আমরা বুঝি। তো এই জন্য আমরা এর সমালোচনা করেছি। তারেক রহমানের সিনেমা দেখাকে আমরা সাধুবাদ জানাতাম যদি এখানে ইনভেস্টমেন্ট হতো, আর তার কারণে, তার কন্যার কারণে এই চলচ্চিত্র যদি দেশে ছড়ে যেত, তার বিপ্লব হতো, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। এইভাবে তো সাধুবাদ জানাতে পারি না। আমরা তো জানি যে বাংলাদেশের চলচ্চিত্রে 90% মানুষ হচ্ছে জামাত বিএনপি ঘরানার। এরা আওয়ামী লীগের আমলে এসে আওয়ামী লীগ সাজে বা সেজেছিল, আমরা দেখেছি। তখন চলচ্চিত্রের অন্তত তারা তাদের লোক দিয়ে চলচ্চিত্রের একটা বন্যা বসায় দেখ, আমরা দেখি, আমরা হ্যাপি হতে চাই, আমরা দেখতে চাই। কিন্তু তা তো আমরা দেখতেছি না। আমরা দেখতেছি দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, মাইকিং করে বলা হচ্ছে দেশে গান গাইতে দিবে না, তখন প্রধানমন্ত্রী যান সিনেমা দেখতে। এটা জাতির সাথে মশকরা ছাড়া আর কিছু না। মাত্র 4 দিনের মধ্যে ইরানে রেজিম চেঞ্জের ঘোষণা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু। 4 দিন কেন, 4 সপ্তাহ পেরিয়ে সে যুদ্ধ এখন পা দিয়েছে 6ষ্ঠ সপ্তাহে। এর মধ্যে বেশ কয়েকবার ট্রাম্পের মুখে শোনা গিয়েছে একটি কথা, তিনি জিতে গেছেন, শিগগিরই ইরান যুদ্ধ শেষ হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এক চরম অনিশ্চিত ও ধ্বংসাত্মক মোড় নিয়েছে। যুদ্ধকে ঘিরে কূটনীতির অলিগুলি এবং জ্বালানি বাজারের অস্থিরতা যে স্তরে পৌঁছেছে, তাতে স্পষ্ট বিশ্ব এক দীর্ঘস্থায়ী সংঘাতের অটল গহ্বরে পা দিয়ে ফেলেছে। তেহরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া, পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনার সকল প্রচেষ্টাকে কানাগলি বা চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত করার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর কৌশল এখন খোদ আমেরিকার ভেতরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। অবস্থা এমন সঙ্গীন যে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে সাধারণ আমেরিকানদের মধ্যে বাড়ছে
চরম হতাশা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা তুলেছেন আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। একদিকে ওয়াশিংটন যখন 15 দফার শান্তি প্রস্তাব নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, অন্যদিকে ইরান তখন তাদের জ্বালানি অস্ত্র হরমুজ প্রণালীকে ব্যবহার করে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার পথে অবিচল রয়েছে। এই মহাপ্রলয়ের ঢেউ এখন আসছে পড়ছে বাংলাদেশের উপকূলেও, যেখানে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই দাবি করলেও মাঠের তথ্য ভিন্ন কথা বলছে। বাংলাদেশের জ্বালানি সংকটের চিত্র কতটা ভয়াবহ তা পেট্রোল পাম্পগুলোর সামনে নির্ঘুম মানুষের লাইনে বলে দিচ্ছে। এর মধ্যে অর্থমন্ত্রী অশনি সংকেতের কথা জানিয়ে দিয়েছেন, জিনিসপত্রের দাম বাড়ছে। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমেরিকার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে শুরু করেছে। রয়টার্স এবং ইপসস পরিচালিত সর্বশেষ জনমত জরিপের তথ্য অনুযায়ী আমেরিকার ভিতরে এই যুদ্ধের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। জরিপে দেখা যাচ্ছে 66% মার্কিন নাগরিক এখন মনে করে যুক্তরাষ্ট্রের উচিত যে কোনো মূল্যে, এমনকি ট্রাম্প প্রশাসনের কৌশলগত লক্ষ্যসমূহ অর্জিত না হলেও, এই যুদ্ধ থেকে দ্রুত নিজেদের সরিয়ে নেওয়া। সাধারণ আমেরিকানরা এখন আর মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তাদের ট্যাক্সের টাকা এবং সন্তানদের জীবন বিসর্জন দিতে রাজি নয়। এই জরিপটি এমন এক সময় সামনে এসেছে যখন মার্কিন অর্থনীতি তেলের দাম বাড়ার কারণে চরম চাপের মুখে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 অতিক্রম করেছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। জরিপের এই ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে আসন্ন নভেম্বর মিডটার্ম নির্বাচনের আগে। মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক চাপ ট্রাম্প প্রশাসনের জন্য এক রাজনৈতিক মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় তবে রিপাবলিকানরা হাউস এবং সিনেট উভয় কক্ষেই তাদের নিয়ন্ত্রণ হারাতে পারে। আমেরিকানরা এখন বুঝতে পারছে তেহরানে বোমা ফেলা যতটা সহজ ছিল, তার অর্থনৈতিক প্রতিক্রিয়া সামাল দেওয়া ততটাই কঠিন। এই অভ্যন্তরীণ চাপে দিশেহারা ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজেই এখন পথ খুঁজছেন যুদ্ধ থেকে সরে আসার। কিন্তু ট্রাম্পের জন্য দুঃসংবাদ হলো, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। শতাধিক মার্কিন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইন বিশ্লেষক একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই চিঠিতে তারা দাবি করেছেন, ইরানের চালানো বর্তমান সামরিক অভিযান কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ইরানের বন্দর আব্বাস এলাকায় একটি গার্লস স্কুলে মার্কিন হামলায় 170 জন নিহত হওয়ার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এই ক্ষোভকে আরো উস্কে দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি, যেখানে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার কথা বলেছেন, তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির পরিপন্থী হিসেবে অভিহিত করা হয়েছে। ন্যাটোর অনেক মিত্র দেশ ইতিমধ্যে এই যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। গত 48 ঘন্টার সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক ঘটনা হলো পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার চূড়ান্ত ব্যর্থতা। যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছিল, যার বিনিময়ে একটি 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের সামরিক মুখপাত্ররা জানিয়েছেন, তারা ওয়াশিংটনের কোনো একতরফা শর্ত মানবেন না এবং আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে আক্রমণকারী হিসেবে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এই আলোচনার ভেন্যু হিসেবে ইসলামাবাদকে প্রস্তুত রাখলেও ইরান সেখানে তাদের কোনো প্রতিনিধি পাঠাতে রাজি হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্বীকার করেছে, আলোচনায় ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে একটি কানাগুলিতে আটকে আছে। পাকিস্তান নিজের স্বার্থে এই যুদ্ধের অবসান চায়, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং তেলের দাম বাড়ায় পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি আরো খাদের কিনারে চলে গেছে। তবে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বা পরোক্ষ কোনো আলোচনায় এই মুহূর্তে আগ্রহী নয়। ডোনাল্ড ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে দাবি করছেন ইরান আলোচনার জন্য মরিয়া, তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে মানসিক বিভ্রম বলে মন্তব্য করেছেন। আমেরিকার কূটনৈতিক ব্যর্থতা আর ট্রাম্পের পরাজয় এখানে স্পষ্ট,
কাতারও এই মধ্যস্থতা প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, কারণ দেশটি গত কয়েক সপ্তাহে ইরানের একাধিক ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। বরং উল্টো ইরান তাদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। তারা একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল এবং একটি A-10 ওয়ার্থহক আক্রমণকারী বিমান ভূপাতিত করেছে। এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের আকাশপথে নিরঙ্কুশ আধিপত্যের দাবিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মার্কিন স্পেশাল ফোর্সের হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযান চালাতে গিয়ে ইরানি গুলিবর্ষণের মুখে পড়েছে এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে বলেছেন, আমেরিকার অহংকার এখন মাটির গর্তে পাইলট খুঁজে বেড়াচ্ছে। দর্শক, বাঘা বাঘার শীর্ষ নেতা নিহত হওয়ার পরও এই যে অসীম ক্ষমতাধর আমেরিকার ইসরায়েলকে ইরান 5 সপ্তাহ ধরে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তার মূল কারণ কি? কেন ট্রাম্প এই যুদ্ধ থেকে সরিয়ে আসার জন্য সম্মানজনক পথ খুঁজছেন? শুধু কি ইরানের সামরিক সক্ষমতা? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মোটেই তা নয়, বরং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, যার মাধ্যমে ইরান পুরো বিশ্বের তেলের বাজারের উপর ছড়ি ঘোরাচ্ছে। বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে ভীতিকর খবরটি এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সর্বশেষ মূল্যায়ন থেকে। তারা জানিয়েছে ইরান অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালীর উপর থেকে তাদের নিয়ন্ত্রণ শিথিল করার কোনো পরিকল্পনা করছে না। বিশ্ব বাণিজ্যের প্রায় 1/5 জ্বালানি তেল এবং LNG এই রুটে প্রবাহিত হয়। ইরান এই জলপথকে তাদের একমাত্র এবং প্রধান লিভারেজ বা দাবার গুটি হিসেবে ব্যবহার করছে, যাতে ওয়াশিংটনকে দ্রুত যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়। ইরান এখন এই প্রণালী পারাপারের জন্য পে টু পাস বা শুল্ক ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে, যা ওমানের সাথে সমন্বিতভাবে কার্যকর করার কথা বলা হচ্ছে। এই ব্যবস্থাটি আন্তর্জাতিক আইন অনুযায়ী অগ্রহণযোগ্য হলেও ইরান এটি তাদের যুদ্ধ পরবর্তী পুনর্গঠন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করতে চায়। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি তেল নিয়ে নেবেন এবং ভাগ্য গড়বেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তি দিয়ে এই সরু প্রণালী দীর্ঘ সময় উন্মুক্ত রাখা প্রায় অসম্ভব। এর মধ্যে একটি প্রশ্ন বড় হয়ে উঠেছে, সেটি হলো কে জিতেছে যুদ্ধে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ড্যানিয়েল বাইম্যানের মতে এই যুদ্ধে জয় পরাজয়ের সংজ্ঞাটা বেশ ধোয়াটে। সামরিক দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফল। তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে এবং ইরানের নৌবাহিনীর 90% ধ্বংস করেছে। কিন্তু কৌশলগত দিক থেকে ইরান এক বিরাট জয় পাচ্ছে, কারণ তারা আমেরিকার জোটগুলোকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে সক্ষম হয়েছে। প্রশ্ন হলো, ট্রাম্প কি তবে হেরে গেছেন? বাইম্যানের মতে ট্রাম্প যে দ্রুত ও সহজ যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র এখন তাদের দামি টমাহক এবং প্যাট্রিয়ট মিসাইলগুলো শেষ করে ফেলেছে, যা ইউরোপ বা এশিয়ার অন্য কোনো সংকটে তাদের দুর্বল করে দেবে। মোট কথা হলো, ট্রাম্প রণক্ষেত্রে জিতলেও রাজনৈতিক এবং কৌশলগতভাবে নিজেকে একটি গভীর গর্তে ফেলে দিয়েছেন, যা থেকে বের হওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে? এই যুদ্ধের সমাপ্তি নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও ওয়ার অন দ্য রক্স এর মতো প্ল্যাটফর্মে আলোচিত কৌশলগুলো একটি নির্দিষ্ট ইঙ্গিত দেয়। যুদ্ধটি কেবল তখনই শেষ হবে যখন উভয় পক্ষই বুঝতে পারবে যে সামরিক বিজয়ের চেয়ে সংঘাত চালিয়ে যাওয়ার খরচ অনেক বেশি, আর সেই বোধ আগে হতে হবে আমেরিকার। অবশ্য এরই মধ্যে ট্রাম্প বুঝেও ফেলেছেন, কিন্তু ঘুড়ির নাটাই এখন ইরানের হাতে। শেষমেশ যা হতে পারে তা হলো, যদি হরমুজ প্রণালীর সংকটে বৈশ্বিক চাপ চরমে ওঠে, তবে ট্রাম্প হয়তো একটি সম্মানজনক চুক্তির মাধ্যমে সেনা প্রত্যাহার করতে পারেন। কারণ হরমুজ প্রণালীর সংকটের ফলে বিশ্বব্যাপী যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা 2016 পরবর্তী যে কোনো সময়ের চেয়ে বেশি। এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যারা তাদের জ্বালানির 80% এই পথ দিয়ে পায়, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। LNG এবং তেলের দাম যে হারে বাড়ছে, তাদের বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ সরাসরি স্ট্যাগফ্লেশন বা মুদ্রাস্ফীতি ও মন্দার কবলে পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হলো, কুড বাংলাদেশ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রান শর্ট অফ ফুয়েল? মানে 95% জ্বালানি আমদানির উপর নির্ভরশীল এই দেশটি এখন বিশ্বের প্রথম দেশ হিসেবে ফুয়েল শর্টেজ বা জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি গত 6 দশকের ইতিহাসে এই প্রথম কাঁচামালের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছে। ইস্টার্ন রিফাইনারির কাছে বর্তমানে মাত্র 20,000 টন অপরিশোধিত তেল মজুদ আছে, যা দিয়ে বড় জোর 6 এপ্রিল পর্যন্ত কাজ চালানো সম্ভব। বাংলাদেশের সংকটের পেছনের প্রধান কারণ হলো হরমুজ প্রণালীতে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার এমটি নর্ডিক পোলক্স এর আটকে পড়া। 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি গত 1 মাস ধরে রাস তানুরা বন্দরে ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছে। এছাড়া পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে যে এলএনজি কিনছে তার দাম 1 মার্চের তুলনায় 2.5 গুণ বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 28.68 বিলিয়ন ডলার থাকলেও জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার জোগাড় করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। সরকার পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ঢাকা ও অন্যান্য বড় শহরে জ্বালানি রেশনিং শুরু করেছে। ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় আছে, যাতে তারা রাশিয়ার কাছ থেকে 6 লাখ টন ডিজেল আমদানি করতে পারে। বাংলাদেশের জ্বালানি তেলের তীব্র সংকটে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চরম ভোগান্তি চলছে। জ্বালানি তেলের লাইনই সব সময় চলে যাচ্ছে, কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও উত্তেজনা, কোথাও সংঘর্ষ, সব মিলে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। একই চিত্র দেখা গেছে রাজধানীতেও। ঢাকায় ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে ভিড় কমছে না। সংবাদ মাধ্যমের করুণ ফিচার স্টোরের হেডলাইন হচ্ছে, একটি রাত, একটি তেলের পাম্প, শত শত মানুষের নির্ঘুম অপেক্ষা। শুধু কি তেলের সংকট? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দিয়েছেন অশনি সংকেত। রাগ ঢাক না রেখে বলছেন বাড়ছে জিনিসপত্রের দাম। দর্শক, গত 24 থেকে 48 ঘন্টার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায় মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনের কোনো আশু সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্পের সমর কৌশল এখন কেবল ইরানের আকাশ সীমায় সীমাবদ্ধ নেই, এটি এখন মার্কিন অর্থনীতির রক্তক্ষরণ ঘটাচ্ছে। রয়টার্স আর ইপসস জরিপটি আসলে ট্রাম্পের পরাজয়ের প্রথম ধাপ। যখন কোনো নেতা নিজের জনগণের সমর্থন হারান, তখন রণক্ষেত্রের জয় কোনো কাজে আসে না। ইরানের পাল্টা জবাব আর শর্ত প্রমাণ করে তেহরান এখন ব্যাকফুটে নয়, বরং তারা ওয়াশিংটনকে ক্লান্ত করার কৌশল নিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যে যুদ্ধ শুরু করেছে তা মূলত এশীয় দেশগুলোকে তিলে তিলে ধ্বংস করবে। বাংলাদেশ এখানে কেবল একটি উদাহরণ মাত্র। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই যুদ্ধ এক মরণ ফাঁদ। নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ায় বাংলাদেশের সাধারণ মানুষকে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত অপেক্ষা করতে হচ্ছে। যদি কূটনৈতিক কোনো মিরাকল না ঘটে, তবে সামরিক সংঘাত আরো ছড়িয়ে পড়তে পারে, যা কেবল তেলের দামই বাড়াবে না, বরং অনেক দেশের সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি কবে শান্ত হবে তার উত্তর এখন আর কেবল ওয়াশিংটন বা তেহরানে নেই। এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব বাজারের অস্থিরতা এবং সাধারণ মানুষের ধৈর্যযুদ্ধের সীমানায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী